আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জানাতে চাই, ইরান বড় একটি খোলাসা করেছে। ইরান বড় বিপদে পড়ে গেছে। ইরান এই মুহূর্তে খুবই চিন্তিত। ইরানের যেসব গ্রুপ এতদিন ইরানকে সমর্থন দিত, তারা এখন ইরানের উপর রেগে আছে। কারণটি ইরান খোলাখুলি জানায়নি, কিন্তু আপনাদের বলে দেই, হুতি যারা এখন পর্যন্ত পুরোপুরি ইরানের সঙ্গে ছিল এবং ইরানি হুতিদের সংগঠন তৈরি করেছে, সে ইরানি একমাত্র দেশ যে হামাস, হিজবুল্লাহ, হুতিদের এত অস্ত্র দিয়েছে যে তারা আজ এত শক্তিশালী হয়েছে। এই সংগঠনগুলোকে তৈরি করেছে ইরান। তাদের ধর্মীয় বিশ্বাসও এক। কিন্তু এখন ইরান বড় কথা বলেছে। আপনার সামনে সোর্স প্রুফ। ইরান তাদের রিপোর্টে খুব পরিষ্কারভাবে বলেছে যে তারা হুতিদের উপর থেকে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে। হুতিরা আর ইরানের কথা মানছে না। হুতিরা ইরানের উপর অত্যন্ত ক্ষিপ্ত। যখন গাজা ইসরায়েল যুদ্ধবিরতির ডিল হয়েছিল, তখন আমেরিকা ইরানকে মিটিংয়ে ডেকেছিল, কিন্তু ইরান সেখানে যায়নি। কারণ ইরান টু স্টেট সলিউশন মানে না। ইরানের মতে পুরো এলাকা ফিলিস্তিনের। ইসরায়েলকে ফিলিস্তিনের জমি ছেড়ে দিতে হবে। এটাই ইরানের নীতি। প্রথমে ফিলিস্তিনের অগ্রাধিকার চাইছে ইরান, তাই তারা মিটিংয়ে যায়নি। কিন্তু হয়তো এই বিষয়টি হুতিদের খারাপ লেগেছে। হুতিরা এখন ইরানের উপর নির্ভরতা কমিয়ে দিচ্ছে। তারা আর ইরানের উপর ডিপেন্ড করছে না। নিজেদের যথেষ্ট অস্ত্র মজুত করেছে। হয়তো অন্য কোথাও থেকেও অস্ত্র নিচ্ছে, কিছু না কিছু করছে। কিন্তু এখন আর ইরানের সাথে তাদের কোনো আলোচনা, কোনো যোগাযোগ নেই। যা করছে নিজেরাই করছে। আমাদের পক্ষ থেকে কিছুই নিচ্ছে না বলে জানাচ্ছে ইরান। এরপর আসে আরও ভয় পাওয়ার মতো তথ্য। ইরানের প্রতিবেশী দেশ ইরাক, যার সাথে ইরানের সীমান্ত যুক্ত। ইরান বলছে, ইরাকে থাকা আমাদের যোদ্ধা গ্রুপগুলো এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই। তারা আমাদের কথা শুনছে না। তাদের নিজস্ব নীতি আছে, নিজস্ব অগ্রাধিকার আছে। এখন তারা নিজেদের নিয়মে কাজ করছে। এই দৃশ্যটি দেখুন। ইসরায়েলের একটি ফাইটার জেট ইরাক ও ইরানের খুব কাছাকাছি সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে এবং খুব বিপজ্জনক ভঙ্গিতে ঘোরাফেরা করছিল। সে সাউন্ড ব্যারিয়ার ভেঙে ফেলেছে। এবং এরপর খবর এসেছে, কাতার থেকে আমেরিকার একটি ফুয়েল ট্যাঙ্কার উড়েছে এবং আকাশেই ইসরায়েলের ফাইটার জেটকে জ্বালানি ভরিয়ে দিয়েছে। তারপর সে জেট আবার উড়েছে এবং সরাসরি ইসরায়েলে নিজের দেশে ফিরে গেছে। অর্থাৎ এখন একেবারে পরিষ্কার, ইসরায়েল ইরানকে পরীক্ষা করেছে। ইরানের ডিফেন্স সিস্টেম কতটা সক্রিয় সেটা চেক করছে। প্রতিদিনই মনে হচ্ছে ইরান ও ইসরায়েলের যুদ্ধ খুব কাছে। ওদিকে ইরানের মুদ্রাস্ফীতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে, ভাবতেও পারবেন না। ইরান আবারও দেশের ভেতরে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে। তবে বলা হচ্ছে তেমন হাহাকার হবে না, কারণ দেশটিতে নিজস্ব তেলের রিজার্ভ প্রচুর। অন্যদিকে ইরান বড় সাফল্য পেয়েছে। ইরান একটি অস্ত্রবাহী শিপমেন্ট আটক করেছে, যা তুরস্ক হয়ে ইরানে পাঠানো হচ্ছিল মোসাদের এজেন্টদের জন্য। ইরান পুরো শিপমেন্টটি ধরে ফেলেছে। গতকাল বলেছিলাম, আজ দেখাচ্ছি। ইরানের সিকিউরিটি চিফ পাকিস্তানে পৌঁছে গেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং পাকিস্তানের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক হয়েছে। আরেকটি বড় খবর এসেছে। ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারী হয়ে উঠেছেন মোহাম্মদ বিন সালমান। তিনি চেষ্টা করছেন যাতে ইরান আমেরিকার নিউক্লিয়ার ডিল হয়ে যায়। এবং বলে দেয়, ডোনাল্ড ট্রাম্প এতে রাজি হয়ে গেছেন যে আমাদের মধ্যস্থতা মোহাম্মদ বিন সালমান করতে পারেন। ওদিকে নেদারল্যান্ডসে কেমিক্যাল উইপন নিষেধাজ্ঞা নিয়ে একটি মিটিং হতে যাচ্ছে। এই মিটিংয়ে যোগ দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নেদারল্যান্ডে পৌঁছেছেন। মিডল ইস্টে সন্ত্রাস কারা করছে এটা বুঝতে একটু মাথা ঘামানোর দরকার নেই। খারাপ খবর আছে, লেবাননে ইসরায়েল যেসব হামলা করেছে, হামলাগুলো ভয়ঙ্কর এবং এগুলো যুদ্ধবিরতির পথ থেকে চলছে। এবং খবর এসেছে আমেরিকা ইসরায়েলকে অনুমতি দিয়েছে যে ইসরায়েল চাইলে লেবাননে আরও বড় হামলা করতে পারে। কেউ জিজ্ঞাসা করছে না এ কেমন সিজ ফায়ার। এদিকে একজন ইসরায়েলি উগ্রপন্থী নেতার ভিডিও সামনে এসেছে, যেখানে সে বলছে সব ফিলিস্তিনিদের মেরে ফেলতে হবে, গাজার মানুষদের গাজা থেকে বের করে দিতে হবে। ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নষ্ট, কাজের নয়। ফিলিস্তিন থেকে এবং গাজার মানুষদের গাজা থেকে বের করে দিতে হবে। শুনুন। תגובתך על הפיגוע הרצחני הזה? לצערי הרב צפוי ולא מפתיע. ישנה רק תשובה אחת מיידית, טקטית, במישור הטקטי, שיכולה למנוע את המשך הטרור מן הסוג הזה, והוא פשוט לא לאפשר לערבים להשתמש בכבישים הללו. המקום הזה הוא מקום מועד לפורענות. זה לא ההרוג הראשון, לא השני, לא השלישי, לא הרביעי, בדיוק באותה צומת. אם האוכלוסייה הזו מוציאה מתוכה... ওদিকে মোহাম্মদ বিন সালমান সম্পর্কে একটি বড় তথ্য সামনে এসেছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে আমেরিকায় হোয়াইট হাউসে গিয়েছিলেন, তখন দেখা হতে ট্রাম্প তাকে বলেছিলেন, আমি আশা করছি আপনি ইসরায়েলের সঙ্গে নর্মালাইজেশন করবেন। তখন মোহাম্মদ বিন সালমান সঙ্গে সঙ্গে বলেন, দেখুন, আমার নর্মালাইজেশন নিয়ে ব্যক্তিগত কোনো সমস্যা নেই। ব্যক্তিগতভাবে আমি বিরোধী নই, কিন্তু ইসরায়েল গাজা ও ফিলিস্তিনে যা করছে তার কারণে আমাদের দেশে সৌদি আরবের জনগণের মধ্যে ইসরায়েলি বিরোধী মনোভাব তৈরি হয়েছে। আর এই সময়টা উপযুক্ত সময় নয় ইসরায়েলের সঙ্গে নর্মালাইজেশন করার। এই কথা শোনার পর রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প খুব হতাশ এবং রাগান্বিত হন। এরপর মোহাম্মদ বিন সালমান বুঝলেন যে ট্রাম্প চাপও দিতে পারেন, তাই তিনি প্রকাশ্যে টু স্টেট সলিউশনের সমর্থনের কথাও বললেন।
কারণ তিনি ট্রাম্পকে বলেছিলেন, আমাদের জনগণের হৃদয়ে ইসরায়েলের ইমেজ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তাই যদি আমি এখন ইসরায়েলকে বলে দেই যে আমরা নরমালাইজেশন করতে প্রস্তুত, তাহলে দেশে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ওদিকে গাজায় বন্যার মতো অবস্থা, পুরো এলাকা পানিতে ভাসছে, মানুষ তাঁবুতে থাকছে। একটি ছোট্ট মেয়ে বলছে তার তাঁবুর ভেতর পর্যন্ত পানি ঢুকে গেছে। صغيرة أسهتني النوم، يعني أنا كل وجهي مية ووعية مية، صحيت بدي خيم، يعني أنا بنت صغيرة طفلة لسه، يعني بدي এদিকে ইন্দোনেশিয়া জানিয়েছে তারা 3টি হাসপাতাল শিপ গাজায় পাঠিয়েছে, অর্থাৎ সমুদ্রে ভাসমান হাসপাতাল। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল কি এমন শিপগুলোকে গাজার উপকূলে পৌঁছাতে দেবে? ইসরায়েলের গুলিবর্ষণ এখনও গাজার বিভিন্ন এলাকায় চলছে। আরেকজন ফিলিস্তিনি যুবককে ইসরায়েল গুলি করে হত্যা করেছে। ওদিকে রাশিয়ার এক কর্মকর্তা বড় কথা বলেছেন। তিনি বলেছেন ইসরায়েল গাজাকে ঘিরে রেখেছে, কারণ তাদের আসল পরিকল্পনা হলো দীর্ঘমেয়াদে গাজা দখল করে রাখা। এদিকে রিপোর্ট আসছে যে যদিও ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি করেছে এবং আগের মতো হামলা করছে না, তবুও ইউরোপে ইসরায়েলের বিরুদ্ধে বয়কটের ট্রেন্ড এখনও খুব জোরালো। ইসরায়েলের বিরুদ্ধে বয়কট আন্দোলন চলছে এবং এই বয়কট ইসরায়েলের উপর বড় ধরনের চাপ ফেলছে। অন্যদিকে UNRWA জানিয়েছে গাজার 90% মানুষ ক্ষুধার্ত। আরও বলেছে গাজার মানুষ এখন দিনে মাত্র একবার খাবার খেতে পারছে, তাও খুব কষ্টে। ওদিকে নেতানিয়াহু ভারতের জন্য একটি ডিল সাইন করেছেন। ভারতে প্রায় 40,000 ইহুদি বসবাস করছেন, বিশেষ করে উত্তর পূর্বে। ইসরায়েল তাদের সেখান থেকে তুলে নিয়ে নিজেদের দেশে পুনর্বাসিত করবে। হক কথা বলার সময় যখন আসে তখন সব মানবাধিকার উধাও হয়ে যায়। জার্মানির পুলিশ 16 বছরের একটি মেয়েকে গ্রেফতার করেছে, যে শান্তিপূর্ণভাবে ফিলিস্তিনের জন্য বিক্ষোভ করছিল। তাকে ধরে নিয়ে গেছে। ইউরোপ ও আমেরিকার একটি এগ্রিমেন্ট আছে, যার অধীনে দুবাই থেকে ইসরায়েল পর্যন্ত রেল লাইন বসানো হবে এবং সেই রুটে বাণিজ্য চলবে। আমি আপনাদের ম্যাপ দেখাচ্ছি। লাল লাইনটি দেখুন, ধীরে ধীরে দেখুন। লাল লাইনটি দুবাই থেকে শুরু, তারপর আবুধাবির আল বাথা পর্যন্ত গেছে। সেখানে সামান্য সমুদ্রের অংশ আছে। তারপর দম্মাম থেকে আবার রেল লাইন শুরু হয়েছে, সেখান থেকে রিয়াদ হয়ে রিয়াদের কাছে দিয়ে আল হাদিথা পর্যন্ত এবং সেখান থেকে জর্ডান। এরপর যখন এই রেল লাইন আবারও এগোচ্ছে তখন সেটা ইসরায়েলের ভেতরে প্রবেশ করছে, অর্থাৎ দুবাই থেকে ইসরায়েল পর্যন্ত ট্রেনের লাইন বসানো হচ্ছে। এদিকে মরহুম পোপ ফ্রান্সিস, যিনি এখন এই দুনিয়ায় নেই, তার শেষ ইচ্ছা ছিল যে তার গাড়িটি গাজায় পাঠানো হোক এবং গাজা শিশুদের চিকিৎসার জন্য ব্যবহার করা হোক। দেখুন, এটাই সেই ছবি। পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছা পূরণ হয়েছে। তার গাড়িটিকে সামান্য পরিবর্তন করে একটি অ্যাম্বুলেন্সের মতো করে বানানো হয়েছে, যাতে শিশুদের চিকিৎসার কাজে ব্যবহার করা যায়। ওদিকে রাশিয়ার ড্রোন আশেপাশের দেশগুলোকে ভয় পাইয়ে দিচ্ছে। রাশিয়ার একটি ড্রোন মলদোভার ভেতরে ঢুকে একজন সাধারণ নাগরিকের বাড়ির ছাদে গিয়ে পড়েছে। ভাগ্য ভালো ড্রোনটি বিস্ফোরিত হয়নি, না হলে কি হতো আপনি ভাবতেও পারবেন না। এদিকে রাশিয়ার আরেকটি ড্রোন রোমানিয়াতে ঢুকে গেছে। ছবিটি দেখুন। রোমানিয়ার ভেতরে ঢোকার পর রোমানিয়াকে তাদের ফাইটার জেট উড়াতে হয়েছে ড্রোনটিকে তাড়া করার জন্য। অন্যদিকে জেলেনস্কি পুতিনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট এই ভিডিওটি প্রকাশ করে বলেছেন, পুতিন ডিল নিয়ে সিরিয়াস নন, এখনও হামলা চালাচ্ছেন। রাশিয়া আমাদের উপর ভয়ঙ্কর হামলা করছে। একদিকে আলোচনা আর অন্যদিকে যদি হামলাই চলতে থাকে তাহলে তার মানে রাশিয়া ডিল চায় না। এদিকে বড় আপডেট এসেছে। ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত উপদেষ্টাকে ভ্লাদিমির পুতিনের কাছে পাঠিয়েছেন এই যুদ্ধের সমাধান খুঁজতে। আমেরিকা চায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ডিল হোক, কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রোজ যেন আগুনে ঘি ঢালছেন। তিনি বলেছেন, আমরা ইউক্রেনকে টাকা দেওয়ার কথা ভাবছি। ইউরোপে রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করে সেগুলো বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তা ইউক্রেনকে দিয়ে দেওয়া উচিত। এতে পুতিন অবশ্যই ক্ষুব্ধ হবেন, এটা স্বাভাবিক। Nous avons décidé d'avancer tout particulièrement sur deux choses dans les prochains jours. La première, ce sont les actifs gelés russes, comme vous le savez, qui sont extrêmement importants et qui sont là aussi un moyen de pression. এদিকে সুইডেনও লাফিয়ে পড়েছে। তারা বলেছে রাশিয়ার ভেতরে হামলা চালাতে তাদের লং রেঞ্জ মিসাইল প্রয়োজন। যদি ডিলের বিষয়গুলো বলি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তারা ডিলের খুব কাছাকাছি পৌঁছে গেছেন, ডিল হতে পারে। অন্যদিকে জার্মান ইন্টেলিজেন্স সতর্ক করেছে যে রাশিয়া 2029 সালের মধ্যে ন্যাটো দেশগুলোর উপর হামলা করতে পারে। ট্রাম্পের রাগ বারবার জেলেনস্কির উপর ফেটে পড়ছে। গতকালও ফেটেছিল। এখন জেলেনস্কি বলছেন, আমি ট্রাম্পের সঙ্গে আবার দেখা করতে রাজি এবং ট্রাম্প যে শর্ত দিচ্ছেন তা বুঝে নিতে ও মানতে প্রস্তুত। যদিও ইউক্রেনকে খুব শক্তিশালী বলা যায় না, কিন্তু তাদের সেনাবাহিনী যথেষ্ট প্রশিক্ষিত। তারা রাশিয়ার শাহেদ 136 ড্রোন ভূপাতিত করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। দোয়ায় স্মরণে রাখবেন, দুনিয়া জুড়ে মুসলমানদের অবস্থা খুব কঠিন। শুধু নিজের জন্যই নয়, সবার জন্য দোয়া করুন। আপনার দোয়াই আমাদেরও স্মরণে রাখুন।
অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।